আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস সাইলেন্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের সর্বশেষ পার্ট অর্থাৎ পোস্ট মডার্ন পিরিয়ড সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমরা দ্য মডার্ন পিরিয়ড নিয়ে আলোচনা করেছি। আমরা জানি মডার্ন পিরিয়ডের টাইম রেঞ্জ হচ্ছে 1900 সাল থেকে শুরু হয়ে 1940 সাল পর্যন্ত, টোটাল 40 বছর। এই 1940 সালের পর থেকেই মূলত পোস্ট মডার্ন পিরিয়ড শুরু হয়েছে। তবে কেউ কেউ বলছেন যে 1940 সাল থেকেই মূলত পোস্ট মডার্ন পিরিয়ডের টাইম রেঞ্জ স্টার্ট হয়েছে, আবার কেউ বলছেন যে না, 1940 পর্যন্ত যদিও মডার্ন পিরিয়ড থাকে, এর 5 বছর পর অর্থাৎ 1945 সাল থেকে মূলত বর্তমান পর্যন্ত যে সময়টুকু রয়েছে এটি হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ডের অ্যাকচুয়াল টাইম রেঞ্জ। তো তোমাদের বইতে যেটা লেখা থাকবে অর্থাৎ 1940 লেখা থাকুক বা 45 লেখা থাকুক, সেখান থেকেই তোমরা পরীক্ষা অ্যান্সার করবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা পোস্ট মডার্ন পিরিয়ডের যেই লিখনীগুলো ছিল, সাহিত্যিক কর্মকাণ্ডগুলো ছিল, সাহিত্যগুলো ছিল, সেগুলোর অ্যাকচুয়াল পারপাস, ক্যারেক্টারিস্টিক্স এবং ফিচার্সগুলো সম্পর্কে আলোচনা করব। কি বৈশিষ্ট্য, কি ক্যারেক্টারিস্টিক্স মূলত ওই ধরনের লিখনীতে প্রচার করা হতো, সেই ব্যাপারগুলো আমরা এখন জানব। প্রথমে সেটি হচ্ছে ইউজ অফ ম্যাটাফিকশন। ম্যাটাফিকশন এটা হচ্ছে মূলত এক ধরনের শৈলী বা কৌশল যেখানে কাল্পনিক রচনার প্রক্রিয়ার দিকে মনোযোগ দেওয়া হয়। খেয়াল করো, অর্থাৎ পোস্ট মডার্ন পিরিয়ডের যে লিখনীগুলো ছিল সেগুলোতে মূলত কাল্পনিক রচনার প্রক্রিয়াগুলোর দিকে মনোযোগ দেওয়া হতো। একটি রূপক কাজের সবচেয়ে সুস্পষ্ট উদাহরণ হলো একজন ঔপন্যাসিককে নিয়ে উপন্যাস লেখা, যেখানে প্রোটাগনিস্ট বা স্রষ্টার নাম প্রতিটি বইয়ের একই শিরোনামে রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা কিছু কিছু উপন্যাস পেয়েছি যে ওই উপন্যাসের যিনি প্রোটাগনিস্ট তার যেই নাম, সেই নাম অনুসারেই মূলত আবার ওই উপন্যাসেরও নাম রাখা হতো। এই ধরনের লিখনীগুলো মূলত পোস্ট মডার্ন পিরিয়ডের ক্যারেক্টারিস্টিক্সের একটি উদাহরণ। দ্বিতীয় যে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার সেটা হলো অ্যাবজার্ডিজম ইন লিটারেচার। পোস্ট মডার্ন পিরিয়ডে যে লিটারেচারগুলো বা সাহিত্যকর্মগুলো ছিল সেগুলোর অন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অ্যাবজার্ডিজম। অ্যাবজার্ডিজম সম্পর্কে আমরা অনেকবার আলোচনা করেছি। অ্যাবজার্ডিজম শব্দটির অর্থ হচ্ছে যেমন মিনিংলেসনেস অফ দ্য ইউনিভার্স, মিনিংলেসনেস অফ দ্য লাইফ, ভ্যালুনেসনেস অফ দ্য লাইফ, পারপাসলেস অফ দ্য লাইফ, এই রকম। অর্থাৎ তৎকালীন পোস্ট মডার্ন পিরিয়ডের যে সাহিত্যকর্মগুলো ছিল সেখানে দেখা যেত যে অ্যাবজার্ডিজমের খুব বেশি গুরুত্ব দেওয়া হতো। আর সেটা হচ্ছে কি, যে লিখনীগুলো রচনা করা হতো সেগুলোতে একজ্যাক্ট কোনো পারপাস পাওয়া যেত না। কোন উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে এই রচনাটি লেখা হয়েছে সেটার কোনো গুরুত্ব ক্রিটিকরা খুঁজে পেতেন না। যদিও খুঁজে পেতেন, কেউ কেউ বলতেন যে ওই লিখনীগুলোতে মূলত মানুষের জীবনের মূল্যহীনতা, ইউনিভার্স, লাইফ, হিউম্যানিটির যে মিনিংলেসনেস রয়েছে সেই ব্যাপারগুলো তুলে ধরা হতো। আবার কেউ কেউ বলছেন যে ওই লিখনীগুলোতে কোনো প্রকার পারপাস খুঁজে পাওয়া যেত না। সেই রকম অ্যাবজার্ডিজম বা মিনিংলেসনেস অফ লাইফ, পারপাসলেস অফ রাইটিং, মিনিংলেসনেস অফ দ্য ইউনিভার্স, হিউম্যানিটি, এই ব্যাপারগুলো মূলত তৎকালীন রচনাগুলোতে ছিল। অর্থাৎ বড় বড় যে ক্রিটিকরা ছিলেন, লেখকরা ছিলেন, তারা তাদের লিখনীগুলোতে যা মনে আসতো তাই লিখে ফেলতেন। দেখা যাচ্ছে যে এই লিখনির পারপাস কি এটা ক্রিটিকরাও খুঁজে বের করতে কষ্ট হয়ে যেত। এই হচ্ছে মূলত তৎকালীন পোস্ট মডার্ন পিরিয়ডের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার বা বৈশিষ্ট্য। এছাড়াও অন্য আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে আনরিলিয়েবল ন্যারেশন। আনরিলিয়েবল ন্যারেশন অর্থাৎ অবিশ্বস্ত কথক। দেখা যাচ্ছে যে এমন একটি গল্পের প্রথম ব্যক্তি, বর্ণনাকারী, যাকে সেই গল্পের সম্পূর্ণ সত্য বা বিবরণের জন্য বিশ্বাস করা যায় না। অর্থাৎ উদ্দেশ্যমূলকভাবে অবিশ্বস্ত হতে পারে, মিথ্যা বলে, যারা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে পাঠকদেরকে বিভ্রান্ত করে। অর্থাৎ তৎকালীন পোস্ট মডার্ন পিরিয়ডের যেই লিখনীগুলো ছিল সেটির আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে যে বর্ণনাকারীর কথার মাঝে সত্যতা বা বৈজ্ঞানিক কোনো তথ্যের প্রমাণ পাওয়া যেত না। যেমন দেখা যাচ্ছে যে এমন কোনো বই লিখতেন যেটির টাইটেলে ভুল রয়েছে, অথবা সেখানে এমন কাল্পনিক রচনাগুলো বর্ণনা করা হয়েছে যেগুলো কোনো সত্যতা মানুষ নিশ্চিত করতে পারে না কোনোভাবে। এই ধরনের লেখাগুলো তখন প্রচার করা হতো। এর একটা উদাহরণ আমরা এখন আমাদের বাংলাদেশের একটি বইতেও থেকেও দিতে পারি। সেটা হচ্ছে যেমন একটা রচনা রয়েছে যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। এই বইতে যে ঘটনাগুলো লেখা হয়েছে সেগুলো পুরোটাই সত্য, তবে টাইটেলে ভুল রয়েছে। সেটা কীরকম?
আমরা জানি আত্মজীবনী মানে হচ্ছে একজন মানুষ নিজে তার নিজ জীবন নিয়ে বই লিখবেন, এটি হচ্ছে আত্মজীবনী। অন্য কেউ যদি লিখে তাহলে সেটি আত্মজীবনী নয়, সেটা হচ্ছে জীবনী গ্রন্থ। যেহেতু বঙ্গবন্ধু তিনি এই আত্মজীবনী গ্রন্থ লিখেননি, সেহেতু এই বইয়ের টাইটেলে ভুল রয়েছে। এই ধরনের কিছু ভুল তৎকালীন অর্থাৎ বর্তমান পোস্ট মডার্ন পিরিয়ডের লিখনীগুলোতে ছিল। অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে প্যাস্টিস। প্যাস্টিস হচ্ছে এক ধরনের সৃজনশীল কাজ যা অন্য লেখক বা ধারার অনুকরণ করে। এটি অতীতের মহান কাজের প্রতি সম্মান দেওয়ার একটি উপায়। অর্থাৎ এই প্যাস্টিস হচ্ছে মূলত ইতিপূর্বে পোস্ট মডার্ন পিরিয়ডের পূর্বে যে রাইটাররা ছিলেন, বিখ্যাত রাইটাররা ছিলেন, তাদের কাজ থেকে সৃজনশীলভাবে অন্য কাজের অনুকরণ করা। অর্থাৎ পূর্ববর্তী বিখ্যাত লেখকদেরকে অনুকরণ করে কোনো সাহিত্যকর্ম রচনা করা। এই ধরনের কিছু বৈশিষ্ট্য পোস্ট মডার্ন পিরিয়ডের যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলোতে খুঁজে পাওয়া যেত। এছাড়াও অন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ক্রিটিসিজম। দেখা যাচ্ছে যে পোস্ট মডার্ন পিরিয়ডের যেই সাহিত্যগুলো রয়েছে সেগুলোতে দেখা যাচ্ছে যে রাইটাররা ছিলেন তারা তৎকালীন সমাজের, তৎকালীন পরিস্থিতির এবং এছাড়াও ইতিপূর্বে যে রাইটাররা ছিলেন তাদের সাহিত্যকর্মের বিভিন্ন ধরনের ক্রিটিক করতেন, অর্থাৎ বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি ধরিয়ে দিতেন, বিভিন্ন ধরনের পরামর্শ তুলে ধরতেন। অর্থাৎ এই পোস্ট মডার্ন পিরিয়ডের কিছু রাইটাররা ইতিপূর্বের কোনো রাইটারের কোনো সাহিত্যকর্মের ক্রিটিসাইজ করতেন, ভুলভ্রান্তি তুলে ধরতেন এবং একটি গল্পের বা একটি সাহিত্যকর্মের ক্রিটিক হিসেবে নিজেকে তুলে ধরার জন্য যেই রুলসগুলো রয়েছে, যে অপিনিয়ন, স্টাইল, থিম, সেটিং, হিস্টোরিক্যাল যে পলিটিক্যাল কনটেক্সটগুলো রয়েছে সেগুলোকে যুক্তি সহকারে তুলে ধরার চেষ্টা করতেন। তো এই সবগুলোই হচ্ছে মূলত এই বর্তমান পোস্ট মডার্ন পিরিয়ডের যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলোর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো গাইস, এখন আমরা পোস্ট মডার্ন পিরিয়ডের কিছু অথর্স এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্কস সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে যিনি আসেন তিনি হচ্ছেন স্যামুয়েল বেকেট। স্যামুয়েল বেকেট তিনি 1906 সালের 13 এপ্রিল আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন 1989 সালের 22 ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে। তার গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ক হচ্ছে ওয়েটিং ফর গডো, যেটি আমরা 4th ইয়ারে পেয়েছি। এর পরবর্তী তিনি হচ্ছেন ডিলান টমাস। ডিলান টমাস তিনি মূলত 1914 সালের 27 অক্টোবর জন্মগ্রহণ করেছেন এবং 1953 সালের 9 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন। তার গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ক হচ্ছে যেমন ফার্ন হিল, অন্যটি হচ্ছে প্রলোগ। ফার্ন হিল এটি আমরা 1st ইয়ারে পেয়েছিলাম। অর্থাৎ ফার্ন হিল হচ্ছে মূলত এই বর্তমান পোস্ট মডার্ন পিরিয়ডের একটি সাহিত্যকর্ম। যাই হোক, এর পরবর্তী যিনি আছেন তিনি হচ্ছেন ডোরিস লেসিং। ডোরিস লেসিং তিনি 1919 সালের 22 অক্টোবর জন্মগ্রহণ করেছেন এবং তিনি 2013 সালের 17 নভেম্বর মৃত্যুবরণ করেছেন। তার গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ক হচ্ছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং। দ্য গ্রাস ইজ সিঙ্গিং এটি 4th ইয়ারে রয়েছে। এবং এর পরবর্তী তিনি হচ্ছেন জোসেফ কনরাড। জোসেফ কনরাড তিনি মূলত 1857 সালের 3 ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন এবং 1924 সালের 3 আগস্ট তিনি মৃত্যুবরণ করেছেন। তার গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ক হচ্ছে হার্ট অফ ডার্কনেস, যেটি আমরা 4th ইয়ারে পেয়েছি। যাই হোক, এর পরবর্তীতে যিনি আছেন তিনি হচ্ছেন হেনরি জেমস। হেনরি জেমস তিনি 1843 সালের 15 এপ্রিল জন্মগ্রহণ করেছেন এবং 28 ফেব্রুয়ারি 1916 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে দ্য আমেরিকান। এবং এর পরবর্তীতে যিনি আছেন তিনি হচ্ছেন জেন অস্টেন। জেন অস্টেন তিনি 1775 সালের 16 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং 1817 সালের 18 জুলাই তিনি মৃত্যুবরণ করেছেন। তার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। কেউ প্রশ্ন করতে পারেন যে যদিও 1945 সাল থেকে পোস্ট মডার্ন পিরিয়ড শুরু হয়েছে, তাহলে জেন অস্টেন তো এর অনেক আগেই মারা গিয়েছে, তিনি কীভাবে পোস্ট মডার্ন পিরিয়ডের একজন রাইটার? এটার উত্তর হচ্ছে যে যদিও তিনি এর পূর্বে মৃত্যুবরণ করেন, তবে তার সাহিত্যকর্মগুলোর বৈশিষ্ট্য মূলত এই পোস্ট মডার্ন পিরিয়ডের সাথে যায়, যার কারণে এর পূর্বে জন্মগ্রহণ করার পরেও তিনি মূলত একজন পোস্ট মডার্ন পিরিয়ডের রাইটার। এর পরবর্তী তিনি হচ্ছেন জর্জ অরওয়েল। জর্জ অরওয়েল তিনি 1903 সালের 25 জুন জন্মগ্রহণ করেছেন এবং 1950 সালের 21 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেছেন। তার গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে অ্যানিম্যাল ফার্ম, শুটিং অ্যান এলিফ্যান্ট। শুটিং অ্যান এলিফ্যান্ট এটি মূলত আমরা 2nd ইয়ারে পেয়েছি সম্ভবত। যাই হোক,
এর পরবর্তী যিনি তিনি হচ্ছেন টেড হিউজেস। টেড হিউজেস তিনি মূলত 1930 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1998-তে তিনি মৃত্যুবরণ করেছেন। তার গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে বার্থডে লেটার্স। এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ রাইটার যিনি তিনি হচ্ছেন হ্যারোল্ড ফিন্টার। হ্যারোল্ড ফিন্টার তিনি মূলত 1930 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেছেন এবং 2008-এর 24 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন। তার গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ক হচ্ছে দ্য বার্থডে পার্টি। তো এরা সবাই হচ্ছে মূলত পোস্ট মডার্ন পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ রাইটার্স। এর মাঝে অনেকেই মূলত পোস্ট মডার্ন পিরিয়ড শুরু হওয়ার আগেই তারা পৃথিবীতে এসেছেন এবং মৃত্যুবরণ করেছেন। তবুও তাদের সাহিত্যকর্মগুলো এই পোস্ট মডার্ন পিরিয়ডের যে সাহিত্যকর্মের ফিচারগুলো রয়েছে সেগুলোর সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ, যার কারণে তারা এর আগে যদিও মৃত্যুবরণ করে তবুও তাদের রাইটিংগুলো পোস্ট মডার্ন পিরিয়ডের রাইটিংয়ের অন্তর্ভুক্ত। তো গাইস, এখন আমরা এই পোস্ট মডার্ন পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যানালাইসিস করব, যেগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। প্রথম যেটি সেটি হচ্ছে হোয়াট আর কমন ফিচার্স অফ পোস্ট মডার্ন লিটারেচার। পোস্ট মডার্ন লিটারেচারের যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলোর কমন ফিচার্স বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী? উত্তরে বলা যেতে পারে দ্য নোটেবল লিটারারি ডিভাইসেস অফ পোস্ট মডার্ন লিটারেচার আর প্যারাডক্স, unreliable narrators, unrealistic narratives, parody and dark humor. Postmodern literature also rejects the idea of a single theme or meaning, choosing instead to have many meanings or forgo theme entirely. অর্থাৎ পোস্ট মডার্ন পিরিয়ডের যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলোর কমন ফিচারের মধ্যে অন্যতম হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্স মানে হচ্ছে প্রচলিত মতের বিরুদ্ধে মত, অর্থাৎ প্রচলিত যেই মত সমাজে বিদ্যমান রয়েছে এর বিরুদ্ধের কোনো মত হচ্ছে প্যারাডক্স। তৎকালীন লিখনীগুলোতে প্রচলিত মতের বিরুদ্ধে অনেকগুলো লেখালেখনি হতো। যাই হোক, অন্য একটা হচ্ছে আনরিলিয়েবল ন্যারেটর্স, অর্থাৎ অবিশ্বস্ত বর্ণনাকারী। ওই রাইটিংগুলোতে মূল বর্ণনাকারী কে এটা বোঝা যেত না, অর্থাৎ যিনি প্রোটাগনিস্ট তিনি দেখা যাচ্ছে বর্ণনাকারী, আবার প্রোটাগনিস্টের নামটা হচ্ছে রূপক, যার কারণে অনেক বর্ণনাকারীকে তখন অ্যাকচুয়ালি চেনা যেত না তারা আসল বর্ণনাকারী কিনা, গল্পের কথক কি ওই প্রোটাগনিস্ট কিনা, নাকি রূপক অর্থে কোনো প্রোটাগনিস্টকে ব্যবহার করা হয়েছে কিন্তু রাইটার অন্য কোনো ব্যক্তি। এই রকম কিছু অবিশ্বস্ত কোনো বর্ণনাকারী বা বিষয়বস্তুগুলো তৎকালীন রাইটিংগুলোতে ছিল। অন্য আরেকটি হচ্ছে আনরিয়ালিস্টিক ন্যারেটিভস, অর্থাৎ অবাস্তব আখ্যান। এটিও আমরা জানি যে তৎকালীন পোস্টমডার্ন লিটারেচারের কিছু সাহিত্যকর্মগুলোতে এমন কিছু গল্প ঘটনা প্রবাহ তুলে ধরা হতো যেগুলো অবাস্তবই বলা যেতে পারে। অন্যটি হচ্ছে প্যারোডি বা মিথ্যা অভিনয় অ্যান্ড ডার্ক হিউমর। ডার্ক হিউমর সম্পর্কে আমরা জানি। তো এই সবগুলো হচ্ছে মূলত পোস্ট মডার্ন লিটারেচারের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এছাড়াও আমরা যদি আরও সংক্ষেপে কিছু আলোচনা করি সেটা হচ্ছে মডার্নিজম, অর্থাৎ মডার্ন এইজের কিছু বৈশিষ্ট্য হচ্ছে তৎকালীন সময়কার লিখনীগুলোতে বিলিফ বা গডের প্রতি যে বিলিফ বা বিশ্বাস রয়েছে সেটাকে খুব বেশি তুলে ধরা হতো। সায়েন্টিফিক ট্রুথ যেটি সেটিকে তুলে ধরা হতো। রিয়ালিটি, লজিক, রিজনস, এই ব্যাপারগুলো মডার্ন লিটারেচারে অন্তর্ভুক্ত ছিল এবং সেই সময়টি মূলত আবার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ছিল। পরবর্তীতে এই পোস্ট মডার্ন লিটারেচারে বিশেষ করে বিলিফ বা বিশ্বাস এই ব্যাপারটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বাকি যে সায়েন্টিফিক ট্রুথগুলো রয়েছে, রিয়েলিটি, লজিক, রিজনসগুলো ইতিমধ্যে মডার্ন লিটারেচারে ছিল, সেগুলো এই পোস্ট মডার্ন লিটারেচারে অত বেশি অন্তর্ভুক্ত নেই। আর হ্যাঁ, এই পোস্ট মডার্ন লিটারেচারের সময়টি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের খুব পরবর্তী সময়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরবর্তীতেই মূলত এই পোস্ট মডার্ন লিটারেচার শুরু হয়েছে। এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ পোস্ট মডার্ন লিটারেচার, অর্থাৎ ইতিপূর্বে আমরা জেনেছিলাম কি পোস্ট মডার্ন লিটারেচারের সাহিত্যগুলোর বৈশিষ্ট্য কী। ওকে, আর এই কোশ্চেনে আমরা জানবো যে পোস্ট মডার্ন লিটারেচারের পারপাস বা উদ্দেশ্য কী ছিল, কোন উদ্দেশ্য নিয়ে মূলত এই পোস্ট মডার্ন লিটারেচারের সাহিত্যগুলো রচনা করা হতো, অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কী। দ্য টার্ম পোস্ট মডার্ন লিটারেচার ইজ ইউজড টু ডিসক্রাইব works of literature that were produced after World War II. The main objective of postmodern literature is to break away from conventional tradition through experimentation with new literary devices, forms, genres and styles. অর্থাৎ পোস্ট মডার্ন লিটারেচারের
যে সাহিত্যকর্মের যে ধারা সেটি মূলত শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে, আর সেটির অ্যাকচুয়াল পারপাস ছিল মূলত টু ব্রেক অ্যাওয়ে ফ্রম কনভেনশনাল ট্রেডিশন। ইতিপূর্বে যে ট্রেডিশনগুলো ছিল ওই ট্রেডিশনগুলোকে ব্রেক করে নতুন সাহিত্যের যে ডিভাইসেসগুলো রয়েছে, ফর্মসগুলো রয়েছে, জনরা বা স্টাইলগুলো রয়েছে, সেই আকারে নতুন সাহিত্যকে নতুনভাবে প্রকাশ করা। অর্থাৎ ইতিপূর্বে সাহিত্যের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলোকে ব্রেক করে নতুন বৈশিষ্ট্যে নতুন সাহিত্য রূপান্তর করা, এমনটি ছিল মূলত পোস্ট মডার্ন লিটারেচারের অ্যাকচুয়াল পারপাস। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। তবু আবার বলছি, পোস্ট মডার্ন সাহিত্যের মূল উদ্দেশ্য হলো ইতিপূর্বে যে মডার্ন লিটারেচার বা মডার্ন সাহিত্য ছিল সেখানকার ডিভাইস, ফর্ম, জনরা বা যেই স্টাইলসগুলো রয়েছে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রচলিত যে মডার্ন লিটার ছিল সেটির ঐতিহ্য থেকে নতুন ঐতিহ্যের দিকে বিচ্ছিন্ন হওয়া। এটা হচ্ছে মূলত পোস্ট মডার্ন লিটারেচারের অ্যাকচুয়াল পারপাস। এবার আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য প্রবলেমস উইথ পোস্ট মডার্নিজম। অর্থাৎ একটু আগে আমরা জেনেছি পোস্ট মডার্ন লিটারেচারের বৈশিষ্ট্যগুলো কী, অন্যটি হচ্ছে পোস্ট মডার্ন লিটারেচারের পারপাস কী ছিল। এবার আমরা জানব পোস্ট মডার্ন লিটারেচারে কী কী প্রবলেমসগুলো রয়েছে, কী কী সমস্যাগুলো রয়েছে। উত্তরে বলা যেতে পারে, criticism of more artistic post-modern movement such as post-modern art or literature may include objections to a departure from beauty, lack of coherence or comprehensibility, deviating from clear structure and the consistent use of dark and negative themes. অর্থাৎ ইতিপূর্বে যে মডার্ন লিটারেচার ছিল সেগুলোতে দেখা যাচ্ছে যে যে স্টাইলগুলো ছিল, জনরাগুলো ছিল, যে সিস্টেমগুলো ছিল সেগুলো মোটামুটি সুসংগঠিত ছিল। কিন্তু পোস্ট মডার্ন লিটারেচারের কিছু সমস্যা রয়েছে। সেটা হচ্ছে কি, প্রথমত সুসংগততা ছিল না, ওই সাহিত্যকর্মগুলোতে বোধগম্যতার অভাব ছিল, এবং পোস্ট মডার্ন লিটারেচারে স্পষ্ট কাঠামো থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। এছাড়াও এই পোস্ট মডার্ন লিটারেচারে যে থিমসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে ডার্ক অ্যান্ড নেগেটিভ থিমস, অন্ধকার এবং নেতিবাচক থিমগুলো ব্যবহার করা হতো। এগুলো হচ্ছে মূলত পোস্ট মডার্ন লিটারেচারের প্রবলেমস। ব্যাপারগুলো তোমরা খাতায় তুলে রাখবে, কারণ এগুলো যদি তোমরা পরীক্ষা দিতে পারো আশা করি এক্সামিনের খুব ভালো মার্ক দেবেন। তো এই সবগুলো হচ্ছে মূলত পোস্ট মডার্ন লিটারেচারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, আশা করি বুঝতে পেরেছ। আর হ্যাঁ, এটি হচ্ছে পোস্ট মডার্ন এইজ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি এনজয় করবে। এছাড়াও তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রতিটি এইজের আলোচনা সমাপ্ত হয়েছে।